আজ প্রায় 4 মাস হলো উষানের দেখা নেই। ফ্ল্যাটে আসে না। উষানের ভীষণ চাপ যাচ্ছে বলে মনে করল মীরা। কারণ লোকটা এত দেরি করে না। 3 মাস পর পর একবার করে সে ফ্ল্যাটে আসে। তাছাড়া সে নিজেও চাইছে না উষানের মুখোমুখি হতে। লোকটাকে দেখলেই তার কান্না পায়। কতই না কষ্ট পুষে রেখেছিল এতদিন নিজ অন্তঃকরণে। সেদিন হয়তো আর চেপে রাখতে পারেনি। কঠিন তার খোলস দেখে বেরিয়ে বাচ্চাদের মতো করে কেঁদে দিয়েছে। ফাল্গুন মাসের আজ 10 তারিখ। অথচ ভ্যাপসা গরম, কড়া রোদ্দুর দেখে মনে হচ্ছে চৈত্র মাসের প্রথমাংশ চলছে। মীরা তপ্তশ্বাস ছাড়ে। তীব্র তাকে বলেছিল, উষান এই অপ্রীতিকর ঘটনার পর থেকে নারী জাতিকে ঘৃণা করে। মীরার বোধগম্য হয় উষানের তাকে এড়িয়ে চলার কারণটা হয়তো এটাই। সূর্যের কিরণের উত্তপ্ততার মাঝে মীরা লম্বা লম্বা কদম ফেলে এগোচ্ছে। বাসায় যাওয়া অতীব জরুরি। বোরকার নিচে পরিহিত পোশাক ঘামে সিক্ত হয়ে আছে। গা গুলিয়ে আসছে তার। কিয়ৎ দূর যেতেই মীরার নিকট দৃশ্যমান হয় এক অনাকাঙ্ক্ষিত দৃশ্য। বিস্ময়কর চাহনি নিক্ষেপ করে সে। মীরার হতে প্রায় 10 কদম দূরে দাঁড়িয়ে উষান। বাইকে হেলান দিয়ে ব্যস্ত ভঙ্গিতে তীব্রের সাথে হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলছে। মুখশ্রীতে তার রাজ্যের ব্যস্ততা এটে সেটে রয়েছে এমন ভাব। মীরা এগোল। আজ আবার ছাছড়া হতে অন্তঃকরণ অনুমতি দিল। লোকটা কেমন আছে? একবার জিজ্ঞেস করা উচিত। প্রায় দৌড়ে গিয়ে উষানের সম্মুখে দাঁড়িয়ে পড়ে মীরা। উষান মীরাকে দেখে বিশেষ কোনো প্রতিক্রিয়া প্রদর্শন করল না। সে দেখেছিল এই মেয়েকে তড়িৎ বেগে ছুটে আসতে। উষানের মতে মেয়েটা অযথাই তার পিছে পড়ে আছে। এতদিনে তো মীরার মোহ কেটে যাওয়ার কথা। কাটল না কেন? বিষয়টি মাঝে মধ্যে ভাবায় তাকে। উষান নিজের পূর্বরূপে স্থির থাকলেও তীব্রতাতে ব্যাঘাত ঘটিয়ে গলা ঝেড়ে বলল, আবশান, মীরা মেবি তোকে কিছু বলবে। তোরা কথা বল। আমি একটা ফোন কল অ্যাটেন্ড করে আসছি। তীব্র মীরার মুখশ্রীর প্রতি দৃষ্টিপাত ফেলে সৌজন্যতার হাসি দিয়ে কেটে পড়ল। মিথ্যা ফোনে কথার ভাঙ করে প্রায় অনেকটাই সে দূরে চলে গেল। উষানের রক্তিম চাহনি উপেক্ষা করে অদূরে যাওয়াটা তার পক্ষে অতটা সহজতর ব্যাপার ছিল না। মীরা দুহাতের তালু ঘষল। কি আশ্চর্য! তার দেখি অস্বস্তি কাজ করছে। উষান মীরার আচরণ দেখে ধমকে বলে উঠল, কি চাই? কিছু বলতে চাস? গুরুত্বপূর্ণ কিছু হলে বল, নয়তো এখনই আমার সামনে থেকে দূর হ। মীরা আওর চোখে উকি ঝুঁকি দিল উষানের মুখশ্রীতে। লোকটা তার স্বাভাবিক রূপে ফিরে এসেছে তাহলে। সেদিনের ভেঙে পড়া, ক্রন্দনরত, ফুরবল উষানকে মীরার পছন্দ নয়। বিন্দুমাত্র না। চটপটে, প্রাণোচ্ছল এই উষানকেই চমৎকার লাগে তার নিকট। মীরা ঢোক গিলে কয়েকবার। শক্ত কয়েক কথা শোনাতে হবে উষানকে। বোঝাতে হবে সে ভুলে গেছে সেদিনকার উষানের ভেঙে পড়া রূপটার কথা। ওষ্ঠাধর সিক্ত করে মীরা নম্র কণ্ঠে বলল, আপনার সামনে থেকে সর্বমানে? আমি কি আপনার সাথে লেগে দাঁড়িয়ে? হুহ, আপনার থেকে প্রায় 3 ফুট দূরে দাঁড়িয়ে আমি। উষান কড়া নজরে তাকাল। মীরা বুঝল এখন এইসব তারা উত্তর দেয়া চলবে না। তাহলে দেখা যেতে পারে জনসম্মুখে 3-4টে চড় পড়তে পারে তার নির্মেদ গালে। মীরা ধাতস্থ করে নিজেকে নিভৃতে। জোর গলায় প্রশ্ন ছুড়ল, এতদিন ফ্ল্যাটে আসেন না যে? আপনি তো 3 মাস পরপরই আসতেন। এতদিন কেন আসেননি? বলতে বাধ্য নই। উষানের শীতল কণ্ঠ। ওকে ফাইন।
বাধ্য নন বলতে ধরে নিলাম। আপাতত একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে জিজ্ঞেস করছি, কোথায় ছিলেন আপনি? উষান ললারও বলিরেখা ফেলল। সূক্ষ্ম নজর আবদ্ধ হল মীরার মধ্যে। তীক্ষ্ণ স্বরে ঝটপট বলল, সচেতন নাগরিক? এর এখানে কাজ কি? উষান মনে মনে হাসল বেশ কিছুক্ষণ। মেয়েটা পাগল হয়েছে নিশ্চিত। পাগলামো করার চোটে কি বলছে তা হয়তো এই মানবী নিজেও অবগত নন। বহির্ভাগে উষান তার আগের রূপ বহাল রেখে কড়া গলায় ধমক ছুড়ল, এক থাপ্পড়ে দাঁত ফেলে দেব বেয়াদব মেয়ে। আমার পিছে এভাবে অযৌক্তিক কারণে লেগে থেকে নিজেকে ছাছড়া প্রমাণিত করতে তোর বেশ লাগে না? ফাজিল। মীরা নিভল। ঘোরের বসে সে কি বলল তা নিজ মনে আওড়াল। পরিশেষে লজ্জায় নতজানু হয়ে ভূমিতে দৃষ্টিপাত নিবন্ধ করে মীরা। ছি, আবারও সে নিজেকে ছাছড়া প্রমাণ করতে শুরু করেছে। অতীব নিম্ন সুরে সরি বলে মীরা হাঁটা ধরল সামনে। নেত্র কার্নিশে বিন্দু পরিমাণ জমে থাকা নোনা স্বচ্ছাকার অশ্রুকণা বুড়ো আঙুল দিয়ে মুছে ফেলল চটপট। দম বন্ধ হয়ে আসছে। উষানের থেকে দূরে যাওয়ার কি কোনো উপায় নেই? উষান বিস্মিত হল। সে ভেবেই নিয়েছিল মীরা তাকে এখন উদ্ভট কয়েক কথা শোনাবে। অন্তঃস্থলে সে সেই কথা শুনতে প্রস্তুতিও নিয়েছিল। কিন্তু কি আশ্চর্য, মেয়েটা মৌন থেকে চুপচাপ চলে গেল। উষান অনুভব করে সে চমকেছে ভীষণ, অথচ তার তো এখন স্বস্তির শ্বাস ত্যাগ করার কথা। উষান ধাতস্থ করল নিজেকে। সেকেন্ড দুয়েক পর শব্দ করে পা ফেলে তীব্র এসে তার সম্মুখে দাঁড়াল। শেষে কর্কশ কণ্ঠে বলল, কি বলেছিস আজ ওকে? এমন মনমরা হয়ে চলে গেল কেন? উষান দ্বিধাহীন গলায় প্রত্যুত্তর করল, আমার পিছে অযথা ঘুরঘুর করার জন্য ছাছড়া বলেছি। শালা ঘাওড়া, তুই কি মানুষ হবি না? মেয়েটাকে আর কত কষ্ট দিবি? যখন তোর থেকে দূরে চলে যাবে তখন বুঝবি। হীরের মূল্য বুঝিস না, এর জন্য তোকে পশ্চাতে হবে। উষান তৎক্ষণাৎ ধমকে বলল, থাপ্পড় মেরে গাল লাল করে দিব বেয়াদব। সবসময় অতিরিক্ত কথা। শুধু মীরার ভালোবাসার সাইডটা দেখছিস, ওর সেফটির দিকটা তোর চোখে পড়ে না? আমার সাথে জড়িয়ে গেলে ওর নর্মাল লাইফটা নরকে পরিণত হবে, যা আমি চাই না। তীব্র, ও আমার সাথে সেফ না। আমার নিজেকেই নিজে প্রোটেক্ট করতে গার্ড লাগছে, আর ওর বেলায়? তীব্র বিস্ময়কর দৃষ্টি ফেলে বলল, ওয়েট ওয়েট, তুই যদি নর্মাল লাইফ লিড করতি তাহলে মীরাকে একসেপ্ট করে নিতি? ইভেন মন থেকে অলরেডি একসেপ্ট করে নিয়েছিস। গড, সিরিয়াসলি? বৃষ্টিস্নাত রজনী, রাত্রির দ্বিতীয় প্রহর। বৃষ্টি সিক্ত মাটির নেশালো ঘ্রাণ অনিলে মিশে চারপাশে বইছে। মাদকতার ন্যায় মিষ্টি ঘ্রাণ মীরা নেত্র যুগল বন্ধ করে শুষে নিচ্ছে অনায়াসে। নেত্র যুগল বন্ধ করার পর হতে মীরার বারংবার মনে হচ্ছে তাকে কেউ দেখছে, গভীর মনোযোগ সহকারে দৃষ্টিপাত ফেলে রেখেছে তার মুখশ্রীর প্রতি। চট করে অক্ষিপল্লব উন্মুক্ত করল মীরা। তৎক্ষণাৎ সামনের অ্যাপার্টমেন্টের তার ফ্ল্যাট বরাবর থাকা ফ্ল্যাটের পর্দার আড়াল হতে কেউ ঝটপট সরে গেল। মীরা ভ্রু কুঁচকে নেয়। তার ধারণা তবে সত্যি হল। কিন্তু কে দেখছিল তাকে? সামনের এই ফ্ল্যাটে তো উষান। তীব্র আজই উঠেছে। এই অ্যাপার্টমেন্টে ছেড়ে দিয়েছে উষান। মীরা রুমে প্রবেশ করে পর্দা টেনে দিল। লাইট অফ করে ঘুমানোর প্রস্তুতি নিল সে। রাত হয়েছে অনেক। রুহি ঘুমিয়ে পড়েছে অনেক আগেই। মীরা গিয়ে বসল বিছানায়।
তৎক্ষণাৎ তার কর্ণকুহরে ভেসে আসল গিটারের সুরেলা ধ্বনি, সঙ্গে মণিমুগ্ধকর কারো কণ্ঠে গাওয়া গান। তোমার জন্য নীলচে তারার একটুখানি আলো, ভোরের রং রাতে মিশে কালো, কাঠগোলাপের সাদার মায়া তোমায় মিশিয়ে দিয়ে ভাবি, আবছা নীল লাগে তোমার ভালো। মীরার ষষ্ঠী ইন্দ্রিয় সচেতন হল। কণ্ঠস্বরটা তার বড্ড চেনা। কৌতূহল বশত নিঃশব্দে বের হয়ে বেকনিতে উপস্থিত হল, সঙ্গে সঙ্গে চমকিত হয়ে চক্ষুজোড়া বর্ষর আকৃতির ধারণ হল। উষান গান গাইছে? কি ভয়ঙ্কর ব্যাপার! পদে পদে ধমক দেওয়া কঠিন কণ্ঠস্বরের মানুষটার তাহলে নরম, কোমল এক রূপ আছে। শেহজাদা। ক্যালিওগ্রাফি করা শব্দটির দিকে গভীর দৃষ্টিপাত নিক্ষেপ করে নিস্তব্ধ হয়ে বসে রইল রুহি। নেত্র যুগলের কার্নিশ নোনা অশ্রুকণা দ্বারা সিক্ত তার। কাপাটে হাত আলতো করে স্পর্শ করল মোটা কালো ডায়েরিটাকে। দীর্ঘ নিঃশ্বাস ফেলে চট করে সে নেত্রজোড়া ধপ করে বন্ধ করল। বাহিরে মেঘের গর্জনে মেদিনী কাঁপছে। ভীতু রুহি কম্বলের নিচে না গিয়ে ঠায় বসে আছে পাথর রূপে। হিম শীতল অনিলে শিরদাঁড়া অবধি দাঁড়িয়ে পড়েছে, অথচ গায়ে শাল টেনে নেয়ার কোনো তাড়া নেই তার মাঝে। সে স্থির, অনুভূতিশূন্য এবং অচঞ্চল। রুহি ডায়েরির প্রথম পাতা খুলল। সঙ্গে সঙ্গে দর্শন হয় তার উষানের বেশ কয়েকটা ছবি। বিভিন্ন সময়ের কিশোর, তরুণ এবং সবশেষে ম্যাচিউর উষান। সর্বকার সময়ের ছবি সংগ্রহ করে এখানে আঠা দিয়ে লাগানো আছে। রুহি পাতা উল্টায়। সব পৃষ্ঠাতে রয়েছে উষানকে নিয়ে লিখা অনুভূতি, যা লিখেছে মীরা। রুহি প্রায় চমকাতো এই ভেবে এত কম সময়ে কাউকে পছন্দ করা যায়, তাও আবার যাকে ঘৃণা করা হয় তাকে। আজ মীরা তার সব সন্দেহ দূর করে দিয়েছে বিশদ বর্ণনার মাধ্যমে। রুহি ঘাড় বাঁকিয়ে তাকায় পিছনে। ম্লান হেসে বলে, এতদিন শুনতাম পাগলাটে প্রেমিক আছে শুধু, এখন জানলাম পাগলাটে প্রেমিকাও আছে। তুই একটা পাগল মাইয়া। বই থেকে দৃষ্টি সরিয়ে মীরা ঠোঁট বাঁকিয়ে তাকায়। রুহি ফের মনোযোগী হয় ডায়েরি পড়ায়। পৃষ্ঠা উল্টাতে উল্টাতে শেষাংশে আসে, যেখানে লিখা আছে স্পষ্টত মীরার উষানের প্রেমে পড়ার সূচনাকাল এবং তার পরবর্তী যাত্রা। 10ই ফেব্রুয়ারি 2021। দাম্ভিকতা নিয়ে চলা উষান রেজওয়ান। তার চরিত্র অংশ হিসেবে তার দাম্ভিকতা, এটিচিউড, কাউকে পরোয়া না করা অন্যতম অংশীদার। তার সাথে আমার প্রথম সাক্ষাৎ 5-6 বছর আগে। উষান যখন তার দাদু বাড়ি আসত তখন তাকে দর্শন প্রথমবার। 16 বছরের কিশোরী আমার তখন আবেগী মন। তাকে ভালো লাগত প্রথমত সুদর্শন, মারাত্মক চাহনি দেখে। বাদামি মণি দুটোর ঈষৎ মিষ্টি হাসি নজর কেড়ে নিল ভয়ানকভাবে। হাঁটা চলা, চোখ ধাঁধানোতা, মিষ্টি হাসি এবং অপূর্ব কণ্ঠ যেন পদে পদে আমায় মুগ্ধতার চাদরে মুড়িয়ে নিল। তার কয়েকদিন পর বয়স বাড়ল আমার। উষানের সৌন্দর্যের পাশাপাশি তার মন পড়ার চেষ্টা। প্রতিবার দাদু বাড়ি এসে যখন পাশের মাঠে ছোট ছেলেদের সাথে খেলার ছলে ক্রিকেট ম্যাচ তৈরি করত এবং সেই ম্যাচে বিজয়ী হলে 10,000 টাকা নির্ধারিত করত সে। গরিব অভুক্ত বাচ্চাগুলো সারাদিন খেটে খুঁটে বিকেলে খেলতে আসত। উষান তখন এক টিমে থাকত, বাচ্চাগুলো অন্য টিমে। নিজে ক্রিকেটে বেস্ট হওয়া সত্ত্বেও ইচ্ছে করে হেরে গিয়ে টাকাগুলো দিত সেই বাচ্চাদের। অতঃপর চট্টগ্রামের অলি গলি ঘুরে বেড়ানো তার স্বাচ্ছন্দ্যে। এলাকার মেয়েদের বড় ভাই হিসেবে সে ভীষণ পরিচিত। মেয়েদের যারা ডিস্টার্ব করছে পরদিন তাদের হাত পা ভাঙা অবস্থায় হসপিটালে দেখা মিলছে। আলিশান
আভিজাত্যে মোড়ানো খানদানে জন্ম নেয়া ব্যক্তিটির সাধারণভাবে চলাফেরা করা যেন আরেকবার নতুন করে তার প্রতি আমায় ফুটবল করল। উষান দাদু বাড়ি আসত ছুটিতে। বাকি সময় ঢাকা থেকে পড়ালেখা করত। সে যখন ছুটিতে দাদু বাড়ি আসত ঠিক সে সময় ফুপির থেকে বাহানা নিয়ে ছলে বলে আমি হাজির হতাম চট্টগ্রাম। লুকিয়ে তাকে দর্শন করে তৃষ্ণা মিটিয়ে আবার ফিরে যেতাম যশোর। তার সাথে তো পরিচয় আমার 5 বছর পার হল। সকলের সামনে তাকে কৃত্রিম ঘৃণা করা, তাকে চিনতে না পারার অভিনয় হাঁপিয়ে উঠে ক্লান্ত হয়ে অনুভূতি প্রকাশ করে বসি। তবে ভাগ্য হয়তো আমার অন্য কিছু চাচ্ছে। উষানকে আমার থেকে আল্লাহ তায়াল দূরে সরিয়ে দিল। নিশ্চিত কোনো কারণ আছে হয়তো। তবুও আমি আল্লাহ তায়ালার কাছে চাইব, যেন তিনি একবার হলেও আমায় উষানের হৃদয়েশ্বরী হওয়ার সুযোগটা প্রদান করেন। সময়ও 10:23 রাত। তাইরাত ইমরোজ মীরা। অনুভূতি প্রকাশ। ঝকঝকে বিকেল। মিষ্টি রোদ্দুরের আনাগোনা চারপাশে। বসন্তের হঠাৎ বর্ষণের ধাপ শেষে আজ দেখা মিলল হলদেটে সূর্যের সতেজ কিরণের। রাস্তায় জমে রয়েছে পানি। পড়েছে কাদার আস্তরণ। কাদায় পা পিছলে পড়ে যেতে নিতেই বেশ কায়দা করে নিজেকে সামলে নিল মীরা। দুহাত ভর্তি তার শপিং ব্যাগ। কাদা লেগে যাচ্ছে বোরকায়। কিন্তু হাত মুক্ত না থাকায় বোরকা উঁচু করেও হাঁটা যাচ্ছে না। কি মুশকিল। আগামীকাল রাতে চট্টগ্রাম যাচ্ছে সে। সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা। পরীক্ষার পূর্বে মাইন্ড ফ্রেশ করা অতি আবশ্যক। তাই তার এবং রুহির সিদ্ধান্ত পরীক্ষার আগে পরিবারের সাথে সময় কাটাবে। তারই পরিপ্রেক্ষিতে আজ শপিং মলে গিয়ে মায়ান এবং বাবার জন্য টুকিটাকি কেনাকাটা করেছে মীরা টিউশনির টাকা দিয়ে। কর্দমাক্ত রাস্তার ধাপ শেষে পাকা রাস্তায় আসতেই ফুটপাত ধরে হাঁটা শুরু করে মীরা। শা শা শব্দে তার পাশ দিয়ে গাড়ি চলছে। মানুষের কল্লোধ্বনি, আরও কত শব্দ উৎস। সেদিকে তার ধ্যান নেই বিন্দুমাত্র। মীরার ধ্যান ধারণা জুড়ে এখন উষান রয়েছে। বেশ কয়েকদিনের জন্যই চট্টগ্রাম যাচ্ছে সে। লোকটাকে না দেখে কিভাবে থাকবে? যদিও এটাই ভালো। দূরে দূরে থাকা। অভ্যাস করতে হবে না? তপ্তশ্বাস ফেলে অ্যাপার্টমেন্ট এরিয়ায় পা রাখল মীরা। তৎক্ষণাৎ অদূরের দৃশ্য দেখে তার চোখ দুটো ছানাবড়া। উষানের পা ধরে বসে আছে একজন মেয়ে। সেদিকে উষান তাকিয়ে বিরক্ত চোখে। উজান স্টেশনে বসে ফাইল ঘাটছে ব্যস্ত ভঙ্গিতে। কয়েকদিন আগে এক তরুণী খুন হয়েছে। সেই কেসের ইনভেস্টিগেশনের দায়িত্ব এসে পড়েছে তার কাঁধে। ভীষণ ব্যস্ত সময় পার করছে সে। ক্লান্তিরে তরে নাজেহাল অবস্থা। টেবিলের এক কোনায় অবহেলায় পড়ে থাকা উজানের ফোন হঠাৎ কম্পিত হল। কিয়ৎ নড়বড়ে হয়ে সেদিকে দৃষ্টি ফেলে সে। রুষ্ট হয়। তবে ভাইয়ের ফোন দেখে ভেজা বেড়ালের মতো চুপসে যায় সে। কি আশ্চর্য! বেশিরভাগ পুরুষ শঙ্কিত হয়ে থাকে বউয়ের কাছে। আর সে শঙ্কিত, ভীতিগ্রস্ত হয়ে পড়ে ভাইয়ের কাছে। উজান চটজলদি ফোন রিসিভ করে কানে লাগাল। নয়তো দেখা যাবে এর জন্য ফের উষান তাকে ঠাস করে থাপ্পড় মেরে বসবে। তুই জলদি আমার ফ্ল্যাটে আয় উজান। উমাইশা আপু এসেছে। আপুর অবস্থা ভালো না। আসার পথে আমাদের পার্সোনাল ডাক্তারটাকে নিয়ে আসিস। উমাইশা নামটা বিদ্যুৎস্পষ্টের মতো উজানের মস্তিষ্কে হানা দিল। রাগে, ক্ষোভে হাত পায়ের সকল সবুজ, নীল রঙা শিরাগুলো দাঁড়িয়ে পড়ে টগবগ করে উঠল। কৃষ্ণ কপালে ছেয়ে থাকা সারি সারি রগগুলো কম্পমান। রুষ্ট কণ্ঠে উজান চেঁচিয়ে বলল, মরে যাক ওই মেয়ে। তুমি তার প্রতি এত চিন্তিত কেন হচ্ছ ভাই?
জানো না সে কি করেছে? তোমাকে জানে মেরে ফেলতে চেয়েছে। ভুলে গেছ সে কার মেয়ে? উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো উজান। পারলে যেন এক্ষুনি ফোনের ভিতর দিয়ে হাত বাড়িয়ে উমাইশার গলা চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। ফোনের এপাশ হতে উষান উজানের উত্তপ্ত মেজাজটাকে ঢের উপলব্ধি করতে পারল। হতাশায় মৃদু শ্বাস ফেলল। ছেলেটা এত অধৈর্য, খিটখিটে মেজাজের। কিভাবে যে পুলিশ হলো আল্লাহ জানে। অতীব শীতল গলায় উষান বলে উঠল, এপার্টমেন্টে ওয়েট করছি তোর জন্য। জলদি আয়। মীরার রুমে আপু আছে, সেখানেই আসিস, আর হ্যাঁ পুলিশের ইউনিফর্ম ছাড়া আসবি। খট করে ফোন কেটে দিল উষান উজানকে কিছু বলার সুযোগ না দিয়েই। ক্ষোভের তাড়নায় হাতের ফোন উজান ছুঁড়ে ফেলল ভূমিতে। তার মস্তিষ্কে এটাই ঢুকছে না এত কিছুর পরও উষান কেন উমাইশাকে পুলিশের হাতে তুলে দিচ্ছে না? কেন এত এখনো ভালোবাসা? কেন এত দরদ, মায়া? শান্তিনিবাস ভবনের 2 তলায় 4 রুমের ফ্ল্যাটটায় ঘোর মৌনতা বিরাজমান। ফ্ল্যাটের এক নির্দিষ্ট কক্ষে উপস্থিত 7 জনের চেহারায় এক এক রকম অনুভূতি ফুটে। এক এক রকমের অভিব্যক্তি বজায় রয়েছে। 5 জনের কড়া দৃষ্টিপাত পরখ করছে বিছানায় পড়ে থাকা ক্লান্ত, জীর্ণ, দুর্বলতা, অসুস্থতায় আটস্থ এক নারীর প্রতি। সর্বর্ধে এক পুরুষ, উষান। সে একমনে তাকিয়ে জানালার কপার গলিয়ে বাহিরে। স্থির সকলে, নিশ্চুপ। মীরার দম বন্ধ হয়ে আসতে চাইল। হঠাৎ সে উঠে দাঁড়িয়ে হাঁসফাঁস করে বলল, আপনারা কেউ কফি খাবেন? রাত তো অনেক হলো, কিছুই খেলেন না। অ্যাটলিস্ট কফি। উষান, তীব্র, দিগন্ত, উজান। 4টে পুরুষ হয়তো বুঝতে পারল মীরার মন অবস্থা। মীরাকে স্বাভাবিক করতে তীব্র চমৎকার হেসে মিষ্টি কণ্ঠে বলল, অযথা কষ্ট করতে যাবে কেন ছোট আপু? বসো তুমি, আমিই বানাই। মীরা তাড়াহুড়ো করে উঠে দাঁড়িয়ে কৃত্রিম হেসে বলল, না না ভাইয়া, কষ্ট কিসের? আপনারা আমার বাসার মেহমান। মেহমাদের খাতিরদারি করতে কখনো কষ্ট হয় না। বসুন, আসছি। এই রুহি, আয় এদিকে একটু। রুহি হুড়মুড়িয়ে উঠে দাঁড়িয়ে ছুটল বাহিরে মীরাকে ফেলেই। তার মতো ছটফটে নারীর এতক্ষণ চুপটি করে বসে থাকা সহজ ব্যাপার ছিল না বইকি। মীরা সৌজন্যতার হাসি দিয়ে বেরিয়ে আসলো রুম থেকে। কফি বানাচ্ছে মীরা, আর তার পাশে রুহি বসে কাজু বাদাম চিবুচ্ছে। অমনোযোগী হয়ে মীরা ভাবনা লগ্নে মগ্ন। সে যখন এপার্টমেন্টে ফিরল তখন খুব সম্ভবত সানহের প্রহর নেমেছে ধরণীতে। উষানের পা ধরে বসেছিল তার বোন উমাইশা। কোনো মতে উষান উমাইশাকে সেখান থেকে উঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে মীরাকে মানিয়ে উমাইশাকে নিয়ে আসে মীরার ফ্ল্যাটে। নিজের ফ্ল্যাট রেখে উমাইশাকে কেন এখানে আনল উষান, তা জানে না মীরা। কিয়ংদশ বাদেই ডাক্তার সাথে নিয়ে উপস্থিত হয়েছে উজান। তীব্র, দিগন্ত ছিল আগে থেকেই। ডাক্তার উমাইশাকে চেক আপ করে বলল, উমাইশা দীর্ঘদিন ধরে ড্রাগ দেয়া হচ্ছে। দীর্ঘদিন বলতে কিশোরী বয়স থেকে। অর্থাৎ উমাইশা যখন বয়ঃসন্ধিতে পা রাখল তখন। বয়স সম্ভবত 12 কিংবা 13। তখন থেকে উমাইশাকে কড়া ডোজের ড্রাগ দিয়ে দিয়ে মস্তিষ্ক কন্ট্রোলে নেওয়া হয়েছে। এটা কার কাজ জানা নেই। উমাইশা হয়তো বলতে পারবে। তবে ঘুমের ঔষধের ফলস্বরূপ উমাইশা 6টি ছটফট করা মানুষকে চিন্তায় রেখে ঘুমে মত্ত। ড্রাগ দেয়ার ফলস্বরূপ উমাইশা দিনে দিনে হয়েছে রোগা। শরীরে বেঁধেছে বিভিন্ন রকম রোগ। এসব সারাতে গেলে বছর খানেক সময় লাগবে।
চেহারার অবস্থা বিদঘুটে তার। মাঝখানে গায়েব ছিল সে। কই ছিল কেউ জানে না, খবর রাখেনি। মাঝে একবার রিলেশনে জড়িয়েছিল উমাইশা। তারপর বাড়িতে বলেছিল বিয়ের কথা, রাজি হয়নি পরিবার। তার কয়েকদিন বাদে ছেলে সহ উমাইশা গায়েব। সবাই ধরেই নিয়েছিল উমাইশা ছেলেটার সঙ্গে পালিয়েছে। উষা লজ্জায় মেয়ের খোঁজ করেনি। উজান তখন ছোট। আয়মান দেশের বাহিরে। ফারদিন অসুস্থ। আর কে খুঁজবে তাকে? তারপর তো কেটে গেল বহু বছর। মীরা ট্রেতে কফিমগ সাজিয়ে রুমে প্রবেশ করল। সবাইকে কফি দেওয়ার পর সকলের মুখে বিভিন্ন রকম চমৎকার প্রশংসা শুনে মীরার প্রথম ভারী লজ্জা লাগল। কিন্তু তারপর যখন দেখল উষান তার দেয়া কফির মগটা ছুঁয়ে অবধি দেখেনি, উল্টো নাকের কাছে এনে নাকমুখ সিটকে ফেলে দিয়েছে জানালা দিয়ে, তখন মীরার নেত্র দুটো জ্বলজ্বল করে উঠল। উষানের কাণ্ড দেখেনি কেউ। দেখলে খবর ছিল। বিশেষ করে রুহি দেখলে উষানের 12টা বাজিয়ে ছাড়ত। তার বোন সমেত বান্ধবীকে কষ্ট দেয়া। হুহ। উষান যখন বিড়াল পায়ে বেকনিতে চলে গেল, মীরা সুযোগ বুঝে তখন কেটে পড়ল আড্ডা মহল থেকে। উপস্থিত হল বেকনিতে। ধীরে দরজা লাগিয়ে এসে দাঁড়াল উষানের পেছনে। কর্কশ কণ্ঠে বলল, মানুষের বাসায় আসলে সৌজন্যতা, ভদ্রতা পালন করতে হয় জানেন না? কফি খাবেন না তো রেখে দিতেন। নাক সিটকে ফেলে দেয়ার কি ছিল? আপনি একজন চূড়ান্ত মাত্রার অসভ্য এবং অভদ্র লোক। মীরা প্রস্থান করল তৎক্ষণাৎ। উষান তার পিছে লুকিয়ে রাখা কফি মগটা সামনে আনল। ঠান্ডা হয়ে যাওয়া কফি গ্রোগ্রাসে গিলে হাত দ্বারা ওষ্ঠাধর মুছে রুমে চলল। তখন আমায় বয়স 12। সাইকেল চালাতে গিয়ে ভুলবশত অ্যাক্সিডেন্ট হয় আমার। তারপর থেকেই হাঁটুর ব্যথার যন্ত্রণা। আম্মু প্রায়শই ঔষধ বলে আমায় একটা ইঞ্জেকশন দিত। ছোট ছিলাম তখন। ভেবে নিয়েছিলাম ঔষধই হবে। কিন্তু না, আম্মু সেদিন থেকেই ঔষধের নাম করে আমায় ড্রাগ দিত। ড্রাগের বিষয়টা জানতে পারি এইচএসসি পরীক্ষা যখন দিচ্ছিলাম। আম্মু ফোনে কারো সাথে বলছিল আমায় ড্রাগ দেয়ার কথা। লুকিয়ে শুনে নিয়েছিলাম। লম্বা সময় নিয়ে ড্রাগ দেয়ার জন্য আমি নিজের মাঝে থাকতাম না। আমার মস্তিষ্ক ছিল তখন আম্মুর দখলে। যখন আম্মু আমায় যা করতে বলতো তাই করতাম। উষান ভাই, তোকে যে দুইবার ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতে চেয়েছি, আরও অনেকভাবে আহত করতে চেয়েছি, সব আম্মুর কথায়। নিজেকে তখন আমি কন্ট্রোল করতে পারতাম না। ড্রাগ নিতে নিতে আমার শরীর প্রায় শেষ হয়ে যাচ্ছিল। কাউকে কিছু বলতে পারতাম না। বলতে গেলে আম্মু শিকল দিয়ে পেটাত। তারপর একদিন শুনলাম আম্মু আমায় বিক্রি করে দেয়ার চিন্তা ভাবনা করছে। দেহ ব্যবসায় এলিয়ে দিতে চাইছে। সেদিন খুব সাহস করে নিজের মস্তিষ্কের সাথে যুদ্ধ করে পাড়ি দিলাম কলকাতা। আমার কাছে টাকা ছিল না। জীবনে প্রথমবার জান, ইজ্জত বাঁচাতে সোনা, টাকা নিয়ে পালিয়ে গেলাম। তখন আমার মস্তিষ্কে ছিল না কাউকে কিছু বলা উচিত। শুধু মনে হচ্ছিল বাংলাদেশ ছাড়তে হবে। এই নরক থেকে বের হতে হবে। কলকাতায় হোটেলে কাজ করতাম। ছোট একটা বাসা ভাড়া করে থাকতাম। শরীর, মন, মস্তিষ্ক যখন সুস্থ হলো তখন মনে হলো বাংলাদেশে ফেরা উচিত। ফিরে শুনি আম্মু সবার কাছে রটিয়েছে আমি এক ছেলের সাথে পালিয়েছি। কিছু বলিনি। মুখ বুজে সহ্য করে তোর ঠিকানা জোগাড় করেছি। তারপর এখানে আসা। আমায় মাফ করে উষান। আমি সত্যিই তোকে কখনো নিজ ইচ্ছেতে প্রাণে মেরে ফেলতে চাইনি। উমাইশা হু হু করে কেঁদে উঠল।
উপস্থিত 6 জন ব্যক্তি তখন নিস্তব্ধ। অন্তরাত্মা কাঁপছে। মস্তিষ্কের অবস্থা বেহাল তাদের। নিজের আপন জন্মদাত্রী মা কখনো সন্তানের সাথে এতটা কলুষিত আচরণ করতে পারে? একজন মানুষ, একজন মা হিসেবে কতটা ভয়ঙ্কর উষা তা আবারও প্রমাণিত হল। প্রতিটা সন্তানের প্রশ্রয়স্থল, স্বস্তির স্থান, ভরসাযোগ্য ব্যক্তি এবং সকল ঝামেলা থেকে শান্তি প্রদানের অন্যতম ব্যক্তি হয় মা। দিন শেষে সেই মা যদি এতটা কুৎসিত মনের হয় তাহলে সন্তানের কি হাল হবে? তীব্র কাঁধ ঝাঁকিয়ে বলল, উষা, ইনি না একজন মা, না মানুষ। সে একজন নরপিশাচ। মায়ের জাতকে কলুষিত করেছে। উষান সবসময়কার মতো শান্ত। সর্বপরিস্থিতিতে শান্ত থাকা তার একান্ত ব্যক্তিত্ব। উজানের মতো রাগী নয় সে। নির্বিকার রূপে উষান এসে বসল বোনের পাশে। আদুরে হাতে স্পর্শ করল একগুচ্ছ কৃষ্ণকালো কেশ। উমাইশা ক্রন্দনরত অবস্থায় উষানের বক্ষস্থলে ঝাঁপিয়ে পড়ে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ক্রন্দনের পরিমাণ দ্বিগুণ হচ্ছে। মীরা উদ্বিগ্ন হয়ে বলল, আপু কাঁদবেন না প্লিজ। আপনার ক্ষতি হবে অনেক। এমনিতেই আপনি অনেক ফুরবল। ড্রাগ এফেক্ট আপনার হার্ট ফুরবল করে দিয়েছে। মীরা উষানকে ইশারায় উমাইশাকে শান্ত করাতে বলল। উষান কয়েকবার বলল বোনকে চুপ হতে, শান্ত হতে। কিন্তু উমাইশার অবস্থা বেগতিক। শেষে তপ্তশ্বাস ফেলে উষান দক্ষ হাতে উমাইশার কাঁধে ইঞ্জেকশন পুশ করে দিল। তৎক্ষণাৎ ঘুমে কাতর হয়ে পিছনে হেলে পড়ল উমাইশা। বোনকে সঠিকভাবে শুইয়ে দিয়ে উঠে আসে উষান। সঙ্গে সঙ্গে দিগন্ত বলে উঠে, স্যার, ম্যামকে এখন কোথায় রাখবেন? উমাইশা ম্যামের প্রাণ শঙ্কা রয়েছে। আর ডাক্তার না বলল ম্যামকে স্বাভাবিক করতে খোলামেলা জায়গায় নিয়ে যেতে? উষান নিষ্প্রাণ কণ্ঠে বলল, মীরার সাথে আমরাও চট্টগ্রাম যাচ্ছি। আমার 4 দিনের ছুটি আছে। প্রস্তুতি নাও সবাই। আপুকে ছদ্মবেশে নিয়ে যাব। উষা তো ঢাকায়। চট্টগ্রাম নিয়ে আপুর মাইন্ড ফ্রেশও সহজে করা যাবে। উজান তৎক্ষণাৎ ফোরন কেটে বলল, তোরা যা ভাই, আমি আসতে পারবো না। থানায় জরুরি কাজ আছে। আমি বরং তোদের সাথে সিক্রেট 2 জন পুলিশ দিয়ে দিব। তোদের সর্বক্ষণ সুরক্ষা দিবে। পুলিশ দরকার নেই, গার্ড আছে আমার। অহ, তাহলে তো হলোই। আজ থাকছি, কাল সকালে যাব। রেস্ট কর, ঘুমিয়ে পড়তে পারিস সবাই। আমি জেগে আছি। আপুকে আমি দেখব। সকলে সম্মতি জানায়, শুধু মীরা বাদে। সে জেদ ধরেছে উমাইশার পাশে থেকে আজ রাত নির্ঘুম কাটাবে। কয়েকবার চোখ রাঙানি দিলেও মীরা উষানকে তোয়াক্কা করেনি। পরিশেষে সকলে আলাদা রুমে চলে যায় ঘুমোতে। মীরা বেকনিতে আসে। অতঃপর তার কিছুক্ষণ পর সেখানে উপস্থিত হয় উষান। এসেই গা এলিয়ে দেয় সে বেতের সোফায়। মীরা ভ্রুকুটি কুঁচকে নিয়ে বলল, আমার বানানো কফি খেতে পারেন না তো এখন আমার বাসায় স্বাচ্ছন্দ্যে থাকছেন কিভাবে? জবাব এলো খানিকক্ষণ বাদে। উষান ভরাট কণ্ঠে বলল, এটা শুধু তোর বাসা না মীরা, এটা রুহিরও বাসা। রুহিকে আমি নিজের ছোট বোনের মতো দেখি। ছোট বোনের বাসায় স্বাচ্ছন্দ্যেই তো থাকা উচিত, রাইট? মীরা ঠোঁট বাঁকিয়ে বহির্ভাগে দৃষ্টিপাত নিক্ষেপ করে। লোকটা চালাক বেশ। সব প্রশ্নের উত্তর যেন ঠোঁটের ডগায় থাকে। কখনোই সে উষানকে ঠিক মতন কথার প্যাচে ফেলে কাবু করতে পারল না। ব্যর্থতা। উষান অনায়াসে নেত্রযুগল বন্ধ করে নিয়েছে সেই কখন। যন্ত্রণা হচ্ছে মাথায়।
আশপাশ দেখায় ব্যস্ত মীরা এক পলক উষানের পানে দৃষ্টি ফেলে। সঙ্গে সঙ্গে থমকানো অনুভূতি অনুভব হল তার। বহু বছর পর আজ আবারও খুঁটিয়ে খুঁটিয়ে দেখার ইচ্ছে হল পাথর মানবটাকে। উষানের গায়ের রং উজ্জ্বল শ্যাম বর্ণের। সহজ বর্ণনায় তাকে হলুদ ফর্সা বলা চলে। বাদামি রঙের চুল, ঘন কালো নেত্র, উপরের ভ্রু যুগল। প্রতিদিন কড়া নিয়মে শারীরিক ব্যায়াম করার ফলস্বরূপ ফিটফাট বডি। লম্বায়ও বিশাল, 5 ফুট নয়তো হবেই মীরার বোধগম্য হল। তবে কয়েকদিন ধরে মুখের সেই প্রাণোচ্ছল সতেজতা নেই। মুখশ্রী শুকিয়ে কাঠ, লালচে বাদামি সংমিশ্রণের ওষ্ঠাধর যুগল শুষ্কতায় চৌচির। গালের চাপ, দাড়ি বেড়েছে অনেক। শীতল অনিল শা শা শব্দে এসে বাদামি রঙা একগাছি কেশ উষানের মুখশ্রীর ওপর এসে পড়ল। তবুও নেত্রযুগল উন্মুক্ত করার কোনো তাড়না নেই উষানের মাঝে। ঘুমিয়ে কুপোকাত নাকি? দৃষ্টিপাত, গভীর চাহনি সরিয়ে অন্যত্রে ছুঁড়ে ফেলে মীরা। লোকটাকে দেখলে শ্বাস রুখে আসে। যদিও তেমন কোনো বিশেষত্ব নেই উষানের মুখশ্রীতে, তবে চেহারায় উপচে পড়া মায়া আছে শতগুণ। এই দিকটা মীরাকে পদে পদে আকৃষ্ট করে, ফুরবল করে ফেলে। কাছে আয় তো মীরা। ভরাট কণ্ঠ। মীরা চমকিত হয়ে পিছনে ফিরল। উষান তখন তার এক হাত দিয়ে মাথার ঘন কালো কেশে হাত ডুবিয়ে চুল জোরে জোরে টানছে। মীরা চমকে বলে উঠল, কেন? কিসের জন্য? কি কারণে? আয় আগে, তারপর বলছি। উষানের কণ্ঠে যন্ত্রণার আভাস। মীরা নিভল। বক্ষস্থল কেমন চিনচিন করছে হুট করেই। লোকটার কণ্ঠ এমন শোনাল কেন? ত্রস্ত পায়ে এগোল মীরা। উষানের পাশের বেতের সোফায় গিয়ে বসল সে। উদ্বেগ নিয়ে বলল, আর ইউ ওকে? উষান নেত্রযুগল উন্মুক্ত করল। নেত্রজোড়ার সাদা অংশ রক্তিম, টলমলে চাহনি। মীরা ভরকাল। কি আশ্চর্য! এর আবার কি হল? উষান কণ্ঠের খাদ নামিয়ে বলল, আমার মাথায় খুব যন্ত্রণা হচ্ছে মীরা। চারদিকের এত এত ঘটনা আমি আর নিতে পারছি না। একটা রিকোয়েস্ট রাখবি? বলুন। একটু মাথা চেপে দিবি? শুধু চুলগুলো টানলেই হবে। স্পর্শ করতে না চাইলে করার বিন্দুমাত্র দরকার নেই। উষানের কণ্ঠে আকুতি প্রকাশ পেল। মীরা মনে মনে ভাবল, আপনি এমন আকুতি মিনতি করে না বলে আমায় আদেশস্বরূপ কথাটা বললেও আমি পালন করতাম আপনার আদেশ উষান। তন্মধ্যে কিতক্ষণ চুপ রইল মীরা। তারপর উঠে চলে গেল। উষান তপ্তশ্বাস ফেলে নেত্রযুগল ফের বন্ধ করে নিল। এমনটাই প্রাপ্য সে। কম কষ্ট তো দেয়নি মেয়েটাকে। এখন কেন আবার মীরা তাকে সাহায্য করবে? কিয়ংদাসে বাদে। উষান তখন বদ্ধ আখিতে মাথার তীব্র যন্ত্রণা সহন করতে ব্যস্ত। শীতল হাতের কোমল স্পর্শ তীব্রতরভাবে সে টের পেল নিজের কপালে। অতীব শীতল, ঠান্ডা, জ্বলুনি অনুভূত হল। তারপর স্বস্তি। মীরা মাথা ব্যথা কমানোর জন্য মুভ আনতেই গিয়েছিল ভিতরে। মাথায় ধীরস্থির হাতে তরল প্রলেপ লাগিয়ে আস্তে আস্তে চেপে দিতে থাকল। উষান নেত্রপল্লব উন্মুক্ত করল না। উন্মুক্ত করলেই বিপদ। তার চোখ কথা বলে, হাসে, কাঁদে, রাগ প্রকাশ করে, দুঃখ বিলাপ করে। আরও কত কি অনুভূতি প্রকাশ করে ফেলে। মনোযোগ দিয়ে দেখলে বোঝা যায় চোখের ভাষা। তবে মনোবিজ্ঞানী ছাড়া স্পষ্টত কেউ এই চাহনি সম্পর্কে সঠিক ধারণা রপ্ত করতে পারবে না। এদিকে মীরা তো মনোবিজ্ঞানের ছাত্রী। আপাতত যে অনুভূতি ফুটে উঠেছে তার নেত্রপাতায়,
তা সে দেখাতে বিন্দুমাত্র ইচ্ছুক নয়। তারপর ঘোর নীরবতা পালন। মীরা মৌনতা ভেঙে বলল, তুর্সির সাথে আপনার সম্পর্ক কি বলুন তো? ও আপনাকে জেলে কেন পাঠালো, তাও মেন্টালি হ্যারেজ করার মিথ্যা অভিযোগ দিয়ে? উষান ঠোঁট বাঁকিয়ে হাসল। মৃদু কণ্ঠে বলল, জেনে গেছিস তাহলে? ওয়েল, সো তুর্সি আমার এক্স গার্লফ্রেন্ড ছিল। উষান, তুর্সির প্রেমের সম্পর্কটা ছিল 2 বছর 5 মাসের। বেশ দীর্ঘ সময়। উষান এবং তুর্সি দুজনের প্রথম সাক্ষাৎ ঘটে হসপিটালে। বেসামাল রূপে বাইক চালাতে গিয়ে উষান অ্যাক্সিডেন্টের শিকার হলে তুর্সি তাকে মুমূর্ষু অবস্থাতে হাসপাতালে ভর্তি করে। সেদিনই প্রথম সাক্ষাৎ দুজনের। তুর্সি মাকে নিয়ে ঢাকাতেই থাকত। উষানের বিল্ডিং এর পাশে ছিল তার বাসা। ছাদ থেকে প্রায়শই চোখাচোখি হতো দুজনের। কখনো কথা বলত না উষান। তুর্সি আগ বাড়িয়ে কথা বলতে আসলে সে এড়িয়ে চলত। নারী সঙ্গ পছন্দ না তার, যার দরুন এই কর্ম। ব্যবসার কাজে দেশের বাহিরে থাকা আয়মান একদিন হুট করেই উষানের ফ্ল্যাটে এসে চমকে দেন। সাথে চমকপ্রদ বার্তার সাথে ছুড়ে দেন, তুর্সির সাথে উষানের বিয়ে ঠিক করার ব্যাপারটা। উষান সর্বপ্রথম বাবার সিদ্ধান্তে ঘোর মতবিরোধ করার পরও কাজ হয়নি। তেমন কোনো জোর দিয়ে বাবাকে বলতে পারেনি বিয়ে করব না। আয়মানের কথার খেলাপ করা উষানের পক্ষে সম্ভব নয়। তোরসার সাথে আলাপ করে ঠিক করেন উষান, তুর্সি নিজ পায়ে দাঁড়ালে তবেই তাদের বিয়ে হবে। বিয়ের ব্যাপারটা ওখানেই স্থগিত হল। আয়মান ফিরে গেল নিজের কর্মস্থলে। তারপর হতে উষান না চাইতেও তুর্সিকে ইগনোর করতে পারেনি। তরুণী তুর্সির চঞ্চলতা, ম্যাচিউরিটি, চমৎকার সৌন্দর্য সব মিলিয়ে উষান নারী জাতির প্রতি বোধহয় সেইবার বহু বছর পর একটুখানি নম্র হল। প্রণয়ের বাঁধনে একটু একটু করে আটকা পড়ল। দুই পরিবারের পক্ষ হতেই ম্যারিটিয়াল কোর্টশিপের অনুমতি ছিল। ব্যাস, এখন আর বাধা কিসের? দুজনে জড়িয়ে পড়ল প্রণয়ের সম্পর্কে। আশেপাশের সকলের কাছে তখন তারা প্রেমিক প্রেমিকা। উষানের দিক থেকে প্রেমটা ছিল পবিত্র, শুদ্ধতম। তবে তুর্সির দিকটা ধোঁয়াশা কেবল। উষান, তুর্সি নিয়ম করে প্রতিদিন সময় বের করে ঘুরতে যাওয়া। পার্কে হাত ধরে হাঁটাহাঁটি, একসাথে শপিং করা, লেট নাইট লং ড্রাইভ, আরও কত কি। কিন্তু সময় বহমানের সহিত উষান খেয়াল করল তুর্সির বিশাল পরিবর্তন। ছলনা বলে এক নতুন শব্দ তার সাথে যুক্ত হল বোধ হয়। বছর 2 পার হতেই তুর্সি সম্পর্কে আনমনা। উষানের সাথে পদে পদে অকারণে ঝগড়া, রাগারাগি প্রকাশ। হুট করে এমনটা হওয়ার কারণ উষান খুঁজে পেল না। 5 মাস পেরুতে না পেরুতেই মিলল তুর্সির পরিবর্তনের কারণ। সম্পর্ক ভাঙার জন্য তার কত কি উদ্ভট বক্তব্য। উষান বেকার। উষানের পরিবার নিম্নতর, কথাগুলো যখন তুর্সি ক্যাফেতে বসে বলল, উষান চরম মাত্রার রেগে সেই প্রথমবার কোনো নারীর গায়ে আঘাত তুলল। থাপ্পড় মেরে বসল পরাপর দুটো নিয়ন্ত্রণহীন হয়ে। কড়া কয়েক কথা, অপমান করে সে চিরতরে সরে আসল তুর্সি থেকে। তার কয়েক দিন পর সকালে তার ফ্ল্যাটে তুর্সি পুলিশ নিয়ে হাজির হয়। অভিযোগ করে তাকে মেন্টালি হ্যারেজ করছে উষান কয়েক মাস সম্পর্ক ভাঙার জন্য। তাকে কাল রাতে ফ্ল্যাটে ডেকে জবরদস্তি করার চেষ্টা করেছে। মিথ্যা কথা বলা শেষে এডিটেড এক ভিডিও প্রদান করে তুর্সি। সেই ভিডিওতে ছিল প্রথম সে যেদিন উষানের ফ্ল্যাটে এসেছিল সম্পর্কে থাকাকালীন সেদিন ইচ্ছেবশতই উষানের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করে। সেটাকে এডিট করে বিশ্রী বানিয়েছে। উষানের পাশের ফ্ল্যাটের মানুষদের দ্বারা মিথ্যা বক্তব্য পেশ করে উষানকে সে সেদিন জেলে ঢোকাতে সফল হয়েছিল বটে।
তার কয়েক মাস পর উপযুক্ত প্রমাণে বেরিয়ে আসে জেল থেকে উষান। তারপর আর কোথাও তুলসীর হদিস পায়নি সে। জানতে পারেনি কেন সে এমনটা করল। মিথ্যা অভিযোগ করে জেলে পাঠানোর কারণটা আজও খুঁজে পায়নি উষান। তুলসীকে খুঁজেছে কিন্তু পায়নি। দেশ ছেড়ে চলে গিয়েছিল তুলসী। শেষে কয়েকদিন পূর্বেই দিগন্ত দ্বারা বার্তা মিলেছে তুলসীর বর্তমান অবস্থান যশোরে। সে সিআইডি অফিসার পদে অন্তর্ভুক্ত আছে। মীরা এই নিয়ে দ্বিতীয়বার কথাগুলো স্বগতোক্তি করল। তার অন্তঃকরণের দশা বেহাল প্রায়। এই তবে কারণ তার প্রপোজাল রিজেক্ট করার? তুলসী উষানের প্রেমিকা ছিল। উষান ভালোবাসত তুলসীকে। এই কথাগুলো যতবার স্বগতোক্তি করেছে মীরা ততবারই কষ্টে তার বক্ষস্থল কেঁপে কেঁপে উঠেছে। ইস, একতরফা ভালোবাসার এতটা কষ্ট কেন? মীরা, আমি আসছি, কাজ আছে, সেই কাজ শেষ করে তবেই ফিরব। আপুকে দেখে রেখো কষ্ট করে। আমি আসার পরই একসাথে চট্টগ্রামের জন্য বের হব। উষানের ভরাট কণ্ঠ। মীরা চমকে ডিভান থেকে উঠে শটান হয়ে বসল। উষান দাঁড়িয়ে। তার পিছনে ঘুমে ঢুলছে তীব্র উজান দিগন্ত। উঠে দাঁড়িয়ে উষানের নিকটবর্তী আসল মীরা। জিজ্ঞেস করল, ব্রেকফাস্ট না করেই চলে যাচ্ছেন কেন? বসুন, আমি ব্রেকফাস্ট দিচ্ছি। উহু, তার দরকার নেই, অলরেডি লেট হয়ে গেছে অনেক। কোনো দরকার পড়লে ফোন দিও। চারজন দ্রুত পদে বের হল। মীরা তপ্তশ্বাস ছেড়ে দরজা লাগিয়ে পূর্বের ন্যায় ডিভানে এসে বসল। উষান তাকে এখন আর তুই করে সম্বোধন করে না, তুমি বলেই সম্বোধন করে। মীরা কারণ জিজ্ঞেস করেছিল। উষানের প্রত্যুত্তর ছিল এরূপ কিছুটা, তোমার এবং আমার মাঝে তেমন কোনো আত্মীয়তা নেই। কাজিন নয় যে তোমাকে আমার তুই বলার অধিকারটা থাকবে। তাই তুমিই বলবো। এতদিন তুই বলার জন্য সরি। মীরা আহত হয়। উষান কি তাকে একটু আপন মনে করে না? উষানের মুখে তুমি ডাকটা ভীষণ মিষ্টি লাগে বইকি। তবে তবুও কোথায় যেন এক শূন্যতা থাকেই। গোধূলি বেলা। বিকেলের শেষাংশ চলছে মেদিনীতে। বাতাসে বহমান আমের মুকুলের মিষ্টি সুঘ্রাণ। পশ্চিমে হেলে পড়েছে হলদেটে সূর্য। জানান দিচ্ছে তার বিদায় বার্তা, নামবে ঘোরতর আধার কিয়দংশ এর মাঝেই। বহির্ভাগ হতে দৃষ্টি সরিয়ে মীরা ব্যস্ত হয় ব্যাগ গুছাতে। তাকে সাহায্য করছে উমাইশা। মেয়েটা স্বাভাবিক হয়েছে বেশ খানিক। মীরা, রুহি দুজনের সাথেই হেসে কথা বলছে। মীরা স্বস্তি পায় এতে কিছুটা। সে ভেবেছিল ঘুম থেকে ওঠার পর উমাইশা হয়তো অনেকটা অস্বাভাবিক আচরণ করবে। উমাইশার মুখশ্রীতে হঠাৎ ক্লান্ততা ফুটে উঠে। মীরা তা খেয়াল করে চটপট বলল, আপু তোমার আর হেল্প করা লাগবে না, তুমি বসে রেস্ট করো, আমিই পারব। উমাইশা বিরোধিতা প্রকাশ করে বলল, না, তা কি করে হয়? এত কাজ একা হাতে সামলাতে তোমার কষ্ট হবে মীরা। একটুও কষ্ট হবে না, বসো তুমি, আমি না হয় রুহির থেকে হেল্প নিব। উমাইশা অনিচ্ছা সত্ত্বেও বসল। মীরা উঁচু কণ্ঠে রুহিকে দুই একবার ডাক দেওয়ার পর কক্ষে হাজির হয় রুহি। তার মুখশ্রী ফ্যাকাশে বিবর্ণ, ওষ্ঠাধর শুকিয়ে চৌচির, কালো ঘন কেশের দল সম্পূর্ণ এলোমেলো। মীরা, উমাইশা দুজনেই চমকে উঠল রুহির বেশভূষা দেখে। কিয়ৎ বিচলিত কণ্ঠে মীরা বলে উঠল, তোর আবার কি হল?
এমন পাগলের বেশভূষায় ঘুরতেছিস যে? রুহি সশব্দে বসল ভূমিতে। মুখশ্রীতে কৃত্রিম ক্রন্দন ভাব টেনে বলল, দোস্ত, ব্রেকআপ হয়ে গেছে আমার। মীরা ফিক করে হেসে দিয়ে বলল, এই নিয়ে কত নাম্বার ব্রেকআপ হলো তোর? 6 নাকি 7? রুহি নাক টেনে বলল, 7। আর খবরদার মীরা, হাসবি না। আমি কষ্ট পাইতেছি আর তুই হাসতেছিস? 100 বার হাসব। তুই আমার সামনে যতক্ষণ থাকবি ততবারই হাসব। চুপ কর মীরা। ব্রেকআপের থেকে আমার বেশি কষ্ট হচ্ছে এটা ভেবে আমি এখন সিঙ্গেল। তুই ভাবতে পারতেছিস সিঙ্গেল আমি এখন? আহ, জীবনে এত কষ্ট কেন আমার? মীরা হতাশ দৃষ্টিতে তাকাল। দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিজের কাজে মনোযোগী হল সে। রুহির দিকে ধ্যান দিয়ে আপাতত লাভ নেই। এই মেয়ের অহেতুক আহাজারি প্রায় ঘণ্টাখানেক ধরে চলবে। আপনমনে বিড়বিড় করতে করতে কক্ষ থেকে প্রস্থান করল রুহি। উমাইশা তখনও হতভম্ব। কি থেকে কি হয়ে গেল বুঝল না সে। মীরাকে স্বাভাবিক দেখে তার কৌতূহল বাড়ল। তৎক্ষণাৎ প্রশ্ন ছুড়ল, এটা কি ছিল মীরা? রুহি এমন কেন করল? যতদূর বুঝলাম ব্রেকআপ হয়েছে দেখে এমনটা করল, কিন্তু 6-7 নাম্বার মানে? মীরা ম্লান হেসে বলল, রুহির ব্রেকআপ হওয়া নতুন কিছু নয় বুঝলে আপু। ও এর আগে আরও 6টা রিলেশনে ছিল। 2-3 মাস পরপরই ব্রেকআপ করে ফেলে। যে প্লে গার্ল। উমাইশা বিস্মিত কণ্ঠে বলল, এমনটা করার কারণ নাকি অযথাই? উহু, আছে কারণ। অন্য একদিন বলবো তোমায়। উমাইশা খেয়াল করল মীরার মুখশ্রীতে সুপ্ত পরিবর্তন। অদৃশ্য যন্ত্রণার বহিঃপ্রকাশ কি? মীরা ঘড়িতে সময় দেখল। উশান তাকে দুপুরে ফোন করে বলেছিল 3 জনকে তৈরি হয়ে থাকতে বলেছে। রাতে ফিরে এসেই রওনা দিবে, বিলম্ব দেরি না করে। রজনীর দ্বিতীয় প্রহর। ঘড়ির কাঁটা তখন 12টা ছুঁই ছুঁই। ট্রেনে ওঠার 20 মিনিট পেরুতে না পেরুতেই কেমন শ্বাস রুখে আসছে মীরার। বাধ্য হয়ে উঠে দাঁড়াল কেবিন থেকে বের হওয়ার উদ্দেশ্যে। উমাইশা এবং রুহি দুজনেই ঘুমে মগ্ন। এই কেবিনে শুধু তারা 3 জন। পাশের কেবিনে উশান, তীব্র আর দিগন্ত বুক করেছে। মীরা বিড়াল পায়ে বিনা শব্দে এসে দাঁড়াল ট্রেনের দরজার নিকট। দমকা শীতল হাওয়া তৎক্ষণাৎ তার সর্বাঙ্গ মিষ্টি করে ছুঁয়ে গেল। মীরা নেত্র যুগল বন্ধ করল। টেনে নিতে লাগল সতেজ অনিল। অনিলে বহমান বুনো ফুলের সুমিষ্ট ঘ্রাণ। কিতক্ষণ বাদে আনমনা হয়ে নেত্রযুগল বন্ধ থাকা অবস্থায় অস্থিতিশীল পায়ে কাত হয়ে ট্রেনের দরজা দিয়ে বাহিরে পড়ে যেতে নিতেই আতকে উঠে মৃদু শব্দে আল্লাহ বলে চেঁচিয়ে উঠতেই হাতে হেঁচকা টান অনুভূত করল সে। স্পষ্টত উপলব্ধি করল তার কোমরের পিছন বজায় শক্তপোক্ত এক বলিষ্ঠ হাত। ঘাড়ের কাছে আরেক হাত আগলে ধরে রয়েছে তাকে। মীরা চমকে নেত্রজোড়া উন্মুক্ত করল। সঙ্গে সঙ্গে দৃশ্যমান হল তার উশানের রুষ্ট চাহনি। তড়িৎ বেগে উশান ছিটকে সরে দাঁড়াল। বিরক্তমাখা সুরে বলল, মারা যেতে ইচ্ছুক হলে মারা যাবি সুন্দরভাবে। এভাবে ট্রেন থেকে ছিটকে পড়ে গিয়ে মরে মজা আছে নাকি? মীরা হকচকিয়ে তাকাল। আশ্চর্য, লোকটা পাগল হল নাকি? বিস্ময়কর দৃষ্টিপাত নিক্ষেপ করে মীরা বলে উঠল, আশ্চর্য তো। আমি মরতে যাব কেন? মাথা খারাপ হয়েছে আপনার? চলবে।